কত করে বললাম যে আমি এই কোচিংয়ে যাব না, তাও আব্বু আমাকে জোর করে ভর্তি করিয়ে দিল। বলল এটা আমার বন্ধুর কোচিং সেন্টার, তাই তোমার আপত্তি থাকলেও ওখানেই যেতে হবে। কি আর করার, আব্বুর কথা তো আর অমান্য করতে পারি না। তাই ভর্তি হয়ে ক্লাস করতে লাগলাম। এখন শীতকাল, অতিরিক্ত শীতে জড়সড় হয়ে বসে আছি ক্লাসরুমে। শুনলাম আজকে নাকি আমাদের ট্রায়াল ক্লাস হবে, নতুন টিচার ক্লাস নেবেন। এটা শুনে আমার খুব একটা ভালো লাগেনি। নতুন মুখ দেখতে আমার বরাবরই অস্বস্তি হয়। মিনিট 10 অপেক্ষা করার পর ক্লাসে স্যার ঢুকলেন। আমি তো স্যারকে প্রথম দেখাতেই পুরো হয়ে গেলাম। পরনে একটা ইয়েলো কালারের জ্যাকেট আর জিন্স, সেই সাথেই চোখে কালো ফ্রেমের চশমা। কি যে হ্যান্ডসাম লাগছে তাকে, ভাবতে গিয়ে ভাষা হারিয়ে ফেললাম আমি। আর ওই যে তার এলোমেলো চুলগুলো, ইস, এই চুলগুলো তো আমার মনকে বিনা নোটিশই এলোমেলো করে দিল। ক্লাসে নিজের পা জোড়া স্থির করলেও চোখের দৃষ্টি এদিক সেদিক ঘোরালেন। এরপর নিজের সম্পর্কে বলতে শুরু করলেন। আমার নাম ইয়াসির, আমি তোমাদের সায়েন্স পড়াবো। এরপর আরও কিছু কথা বললেন। অল্প স্বল্প আমোদে কথায় আমাদের হাসালেনও বটে, তবে এই হাসি আনন্দ অল্পতেই সীমাবদ্ধ রেখে তিনি পড়াতে শুরু করলেন। আমিও বই খাতা নিয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। তার কথাবার্তা, পড়ানোর স্টাইল, চশমা ঢাকা চোখ আর এলোমেলো চুলের বাহার, এসবে আমি পুরো ফিদা হয়ে গেলাম। দেখতে দেখতে প্রায় অনেকগুলো ক্লাস করা হয়ে গেল। এর মাঝে ক্লাসের ক্যাপ্টেনও নির্ধারণ করা হলো। কিন্তু অবাক করার মতন বিষয় হলো, বাকি সব ক্লাসের জন্য একজন শিক্ষক থাকলেও ইয়াসির স্যারের ক্লাসে তিনি আমাকে ক্যাপ্টেন করেছেন। এই নিয়ে আমার কৌতূহলের শেষ নেই। আমি তো সেদিন জিজ্ঞাসা করেই ফেলেছিলাম, স্যার, একজন ক্যাপ্টেন থাকা সত্ত্বেও আপনার ক্লাসের জন্য আমাকে কেন আলাদা করে ক্যাপ্টেন করলেন? একটা রহস্যের হাসিতে মত্ত হয়ে তিনি উত্তর দিয়েছিলেন, সোনিয়া, তুমি ক্লাসের সবথেকে মেধাবী ছাত্রী, তাই আমার ক্লাসে তোমাকে ক্যাপ্টেন করেছি। আমি মেনে নিয়েছিলাম বিষয়টা, কিন্তু এর পিছনে থাকা অন্য কারণটা আমি তখনও ভুলে আঁচ করতে পারলাম না। তিনি যে সুযোগ খোঁজেন আর আমার সাথে কথা বলার জন্য, এটা আমি ধরতেই পারলাম না। 3 দিনের জন্য আমি নানুর বাসায় বেড়াতে গেলাম। সবাই মিলে অনেক আনন্দ করার ভিড়ে 3টে দিন শেষ করে ফেললাম। কিন্তু বেড়ানো শেষে বাসায় ফিরতে কোচিংয়ে সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা চলছে আর পরীক্ষা তদারকি করছে আমাদের মাস্টার মশাই। আমি মনে মনে তাকে মাস্টার মশাই ডাকি, কি জানি কেন, তবে তাকে এই নামে ডাকতেই আমার বেশি ভালো লাগে। যদিও সরাসরি কখনো এই সম্বোধন করার সাহস আমার ছোট্ট হৃদয়ে জন্মাবে না। মন দিয়েই পরীক্ষা দিচ্ছি। তবে পরীক্ষা দিতে দিতে একটা বিষয় লক্ষ্য করলাম, আজকে মাস্টার মশাই কেন জানি আমার সাথে কোনো কথা বলছে না। অথচ এমন তো কখনো হয়নি। একটা দিনও যায়নি যে তিনি আমার সাথে কথা বলেননি। আজ এমন ব্যতিক্রম কেন? যে মানুষটা সারাক্ষণ সুযোগ খোঁজে আমার সাথে কথা বলার জন্য, আজকে তার এই ভিন্নতা দেখে মনটা একটু খারাপ হলো। কিন্তু আমি পরীক্ষা দিতে লাগলাম। পরীক্ষা শেষ হতেই আমার বান্ধবীরা সব আমায় আচমকা চেপে ধরলো। বলতে লাগলো, ওই সোনিয়া, ইয়াসির স্যারের সাথে তোর কি চলে রে ভাই? শয়তানগুলোর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। লজ্জাটা শুধু চোখে নামেনি, গলাতেও দলা পাকিয়ে রইল। বহু কষ্টে দলা পাকানো লজ্জা গিলে আমি আর চোখে তাকিয়ে শোধালাম, কি বলছিস তোরা এসব? আর কি বলবো, তুই যে 3 দিন আসিসনি, স্যার তোর কথা অনেকবার জিজ্ঞেস করেছেন। কেন আসিসনি? কোনো সমস্যা হয়েছে নাকি? কবে আসবি? ওদের কথা শুনি এবার বুঝতে পারলাম, মাস্টার মশাইকে বলে যায়নি বলে বেচারা আমার ওপর অভিমান করেছে। আর এই কারণেই আজকে কোনো কথাও বলেনি আমার সাথে। এসব ভাবতেই ঠোঁটে আমার লাজুক হাসি ফুটে উঠল। তবে সেটা আড়াল করলাম আমার বান্ধবীদের কাছ থেকে। আমি তো এবার 9ম শ্রেণীতে, তারপর আবার বিজ্ঞান বিভাগে। উফ, কি যে কঠিন লাগে বিজ্ঞানের বিষয়গুলো। বই মেলে বসলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু পড়তে তো হবেই। অনেক ভেবে তাই সিদ্ধান্ত নিলাম ইয়াসির স্যারের কাছে বাসায় টিউশন নেব। আম্মুকে বলতে আম্মুও রাজি হলো। তবে একটা জিনিস আমি পরে বুঝলাম, তার কাছে বাসায় টিউশন নিতে গিয়ে আমি তাকে আমার কাছাকাছি আসার সুযোগটা নিজেই করে দিলাম। দুপুরবেলায় মাস্টার মশাইয়ের কাছে আমি টিউশন শুরু হলো। দুপুরে বাসায় টিউশন পড়তাম আর বিকেল 5টা থেকে রাত 8টা অবধি কোচিং করতাম। এভাবেই বেশ কিছুদিন খুব নির্বিঘ্নে কেটে গেল। কিন্তু হুট করে একটা জিনিস আমার চোখে পড়ল। মাস্টারমশাই সব সময় খাতার দিকে তাকিয়ে থাকে। বাসায় যখন পড়াতে আসেন তখন ভুলেও আমার দিকে তাকান না। এমনকি কথাও বলেন খাতা বা বইয়ের দিকে তাকিয়ে। তার এমন আচরণ আমার চোখে বাঁধল। তাই আমি গোপনেই নজর রাখলাম, সে কি সত্যি আমার দিকে তাকায় না?
আরও কিছুদিন পার করার পর উত্তরটা পেয়ে গেলাম। চতুর লোকটা আমাকে অঙ্ক করতে দিয়ে হাঁ করে তাকিয়ে থাকে, অথচ আমি ভাবতাম সে আমার দিকে তাকায় না। আমি যেন টের না পাই সেজন্য আমাকে লেখায় ব্যস্ত রেখে চুপি চুপি আমার চোখে আস্বাদন করে। প্রথমে বিষয়টা ধরতে পেরে একটু রাগ হয়েছিল আমার, এমন লুকোচুরি করার দরকার কি। মাত্র 1 মাস টিউশন পড়ানোর পর মাস্টার মশাই হুট করে আমাকে জানালেন তিনি আর আমাকে পড়াতে পারবেন না। কারণ জিজ্ঞেস করায় বলেছিলেন আমার জরুরি একটা কাজ আছে, শহরে যেতে হবে। কথা শুনে হাজারো মন খারাপ আমাকে জড়িয়ে ধরলো, তাকে আমি কিচ্ছুটি বলিনি। না বলার পিছনে অবশ্য একটা কারণ ছিল। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ ছিল, মাঝে মধ্যে কথা হতো। কয়েকদিন ধরে একটা জিনিস আমার বেশ খটকা লাগছে। মেসেজ করতে নিলেই তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কি যেন বলতে চান, কিন্তু না বলেই আলোচনা স্থগিত করে দেন। কিন্তু আমি তো বোকা নই, ছেলেদের মনের ইতিউতি কথা বুঝতে মেয়েদের এমনিতেও বেশি সময় লাগে না। আমি ঢের বুঝতে পারছি মাস্টারমশাই আমাকে তার মনের কথা বলতে যাচ্ছেন। সে আমায় পছন্দ করে আর এটা বোঝাতে যাচ্ছেন। এটা টের পেয়ে আমার অন্তত কেমন মুচকি হাসিতে মত্ত হয়েছে। ইস, মাস্টারমশাই আমাকে পছন্দ করেন, এটা ভাবা যায়? দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল, কিন্তু মাস্টারমশাই আজও তার মনের কথা আমাকে জানাতে পারলো না। আমার তো খুব রাগ লাগছে। ভালোবাসে আমায়, কিন্তু বলে না কেন? পুরুষ মানুষের বুকে ভালোবাসি বলার মতন সাহসটুকু নেই? অদ্ভুত তো। আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম, সে আমায় মনের কথা জানায় কিনা সেই আশায় পথ চেয়ে রইলাম। কিন্তু সে গুড়ে বালি, তার মুখে একটা টু শব্দও বের হলো না। এদিকে আমি আর অপেক্ষা করার মতন ধৈর্য নিজের অন্তরে পুষে রাখতে পারছি না। তার আশায় বসে থাকলে আমার এই জন্মে আর ভালোবাসি বলা হবে না। তাই লজ্জা শরমের মাথা খেয়ে আজকে ফোনটা হাতে নিলাম। যা হওয়ার হবে, আমি আজকে তাকে প্রপোজ করবই করব। আমার একটা কথা বলার ছিল, আপনি এখন ফ্রি আছেন কি? তাকে অনলাইনে না পেয়ে আমি মেসেজ করলাম। খুব সাহস নিয়ে তো মেসেজ করেই ফেললাম, কিন্তু পুরো বিষয়টা ভাবতে গিয়ে ভয়ে হাত পা জমে যাচ্ছে আমার। কিছুক্ষণের অপেক্ষায় ওপাশ থেকে জবাব এলো, হ্যাঁ বলো। কি বলবো আমি? সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার, নিজেকে স্থির রাখাও মুশকিল হয়ে উঠছে। তবে এমন অগোছালো পরিস্থিতিতে 7-5 না ভেবে ফট করে বলেই ফেললাম, আই লাভ ইউ। মেসেজ পাঠিয়ে অস্থিরতায় আঙুলের নখ খুঁড়তে শুরু করলাম। ভাবতে লাগলাম, ইয়া মাবুদ, হে আবার আমাকে গালাগালি করবে না তো? নাকি আমার আম্মু আব্বুর কাছে একেবারে নালিশ করে বসবেন? এসব হাবিজাবি চিন্তার ভিড়ে হঠাৎ তার একটা মেসেজ এলো, আমার কিছু প্রশ্নের উত্তর দাও। শুকনো ঢোক গিলে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে। সুযোগ পেয়ে তিনি আমাকে গুনে গুনে 13খানা প্রশ্ন করলেন। এদিকে আমিও তো কম যাই না, সবগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলাম। আমার উত্তর পেয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকে এবার কাঙ্ক্ষিত সেই প্রশ্নের জবাবটা কানে এসে ধরা দিল, যা শুনতে আমি তার কাছে ধরা দিয়েছি নির্লজ্জ এক রমণী রূপে। সব প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ আই লাভ ইউ টু। মেসেজটা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। আমার দু চোখ যেন এই মেসেজটা বিশ্বাসই করতে চাইছে না। কিন্তু এটা তো মিথ্যে নয়, দিনের আলোর মতোই ঝলমলে সত্যি একটি বাক্য। আমার চোখে মুখে যে বিস্ময়ের রাজত্ব এতক্ষণ চলছিল তা সরে গিয়ে নরম এক লজ্জার উদয় হলো। চোখের পাতা ভারী হয়ে দৃষ্টি কেমন চঞ্চল। ঘরে আমি একা, অথচ এই বাক্যে যে লজ্জার বান ছিল তা আমাকে ক্রমশই যেন গ্রাস করে ফেলছে। ইচ্ছে করছে কোথাও লুকিয়ে পড়ি, নয়তো এই সুখের লজ্জায় মৃত্যু অবধারিত আমার। কিন্তু এই লোক কি রকম সাংঘাতিক রে বাবা! এই জন্যই টিচারের প্রেমে পড়তে নেই, সব কিছুতেই শুধু প্রশ্ন করা। যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারতাম তবে তবে কি তিনি আমায় বারণ করে দিতেন? জানা নেই, জানতেও চাই না। শুধু এই সুখ সুখ অনুভূতিকে ঘিরে তার নেশায় বিভোর হয়ে থাকতে চাই। কারণ শুরু তো হয়েই গেল আমার আর আমার মাস্টারমশাইয়ের নতুন এক পথ চলা। গল্পের সমাপ্তি এখানে টানার পর আমি সোনিয়াকে লেখাটা দেখালাম, মেসেজ আকারে ওর ইনবক্সে পাঠিয়ে দিলাম। ও অনলাইনে ছিল, অবাক খুশি হয়ে আমাকে শোধালো, এর মধ্যে গল্পটাও লিখে ফেললে? ছোট্ট একটা লেখা লিখতে আর কতক্ষণ লাগবে? তাছাড়া কাহিনী আর সংলাপ এই সবই তো তোমার বলা, আমি শুধু একটু সাজালাম আর কি। কিন্তু আগে লেখাটা দেখো তো, আমি কি ঠিক মতন সব লিখতে পেরেছি? একদম কথা আপু, অনেক গুছিয়ে লিখেছো, আমার খুব পছন্দ হয়েছে। মেসেজের সাথে ও কিছু কিউট ইমোজিও পাঠালো। সোনিয়া মেয়েটা এমনই, আমার লেখা নিয়ে সবসময় বাড়িয়ে বললে হয়তো বোনের মনটা লেখালেখির প্রতি আরও শক্ত করতে তাকে প্রশংসায় ভরিয়ে রাখে। ও হয়তো আমার লেখার গল্পের পাঠক, পরিচয় অনলাইনে, কিন্তু ওর মিষ্টি ব্যবহারে একটুও মনে হয় না সম্পর্ক এতটাই দূরের।
ওর প্রশংসায় আমি গা না ভাসিয়ে জানতে চাইলাম, গল্পের নামটা আই লাভ ইউ টু দি? মাস্টার মশাই বলা কথাটা গল্পের নাম? ওয়াও, দারুণ তো! এটাই দাও কথা আপু, আমার হেব্বি পছন্দ হয়েছে। ওর অনুমতি নিয়েই এক পর্বের গল্প হিসাবে সত্য ঘটনাটাকে আমি আমার পেজে উন্মুক্ত করে দিলাম। আমার জীবনের প্রথম কোনো সত্য ঘটনাকে গল্পের রূপ দিলাম, কিন্তু পেজে তেমন করে জানালামই না এটা গল্প নয়, সত্যি। আমার আসলে ভয় হলো লোকে যদি বিশ্বাস না করে, যদি ভাবে আমি জনপ্রিয়তা পেতে মন গড়া কাহিনী গল্পকে সত্য বলে চালিয়ে দিচ্ছি, তখন আমার লজ্জার আর অন্ত থাকবে না। করোনার প্রকোপে ঘরবন্দি জীবন কাটছে আমার। এই বছরের শুরুতে অর্থাৎ 2020 সালে কড়াকড়িভাবে করোনার প্রভাব দেশে দেখা যায়। ঘরবন্দি এই জীবন কি দুর্বিষহ ঠেকেছিল আমার কাছে, উপায় না পেয়ে তখন ফোন হাতে তুলে নিয়েছিলাম। লেখার নেশা তো ছোটবেলা থেকেই ছিল, কিন্তু প্রকাশের আগ্রহের বরাবরই ভাটা লেগেছিল। তবে করোনা আমার জন্য সুযোগের একটা দরজার সপাটে খুলে দিল। আমিও সুযোগটা লিখে নিলাম, আর লেখালেখি জগতে পথ চলতে গিয়ে আমার লেখা গল্প পড়ুয়ার দ্বিতীয় ব্যক্তি হিসাবে সোনিয়াকে পেলাম। ওর সাথে প্রথম সাক্ষাৎ হয় আমার গল্পের কমেন্ট বক্সে। মেয়েটা এত মিষ্টি একটা কমেন্ট করেছিল যা এখনো মনে ভাসে। শুধু যে মিষ্টি কমেন্ট করতে জানে তা কিন্তু নয়, আপাদ মস্তক ও একটা মিষ্টি মেয়ে ছিল। ওর আচার আচরণ কথাবার্তা এত মিষ্টি ছিল, মাঝে মাঝে আমার ওকে মানুষ কম রসগোল্লা বেশি মনে হতো। এমন মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে ইয়াসিন স্যার নিশ্চয়ই নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন। আই লাভ ইউ টু এই গল্পটি পোস্ট করার পর বেশ ভালোই রেসপন্স পড়ল। বেশ কয়েকজন বলল, আপু গল্পটাও ছোট কেন, আরো বড় করে লিখতে, অন্তত 20-30 পর্বে লেখা উচিত ছিল। আমি আর কি বলি, তাদের তো আর বলা যাবে না। আপু সত্যিকারের মাস্টারমশাই তো তার সোনিয়াকে প্রপোজের উত্তর দেওয়া পর্যন্তই থেমে আছেন। তাদের বিয়ে শাদী আর বাচ্চা কাচ্চা সত্যি সত্যি না হওয়া পর্যন্ত গল্পটা তো আমি বাড়াতে পারছি না। কেউ কেউ আবার ইয়াসির স্যারের করা 13টা প্রশ্ন জানতে খুব কৌতূহল হলো, আমাকে কমেন্ট করে কয়েকবার জিজ্ঞাসাও করলো, কিন্তু সোনিয়া আমাকে 13টা প্রশ্ন নিয়ে কিচ্ছু বলেনি। আর আমি তো অন্য দুনিয়ার মানুষ, কেউ নিজে থেকে তার প্রেমের কাহিনী বলতে এলে চুপচাপ শুনি, কিন্তু ঘুণাক্ষরেও সেই কাহিনীকে ঘিরে কোনো প্রশ্ন বা মন্তব্য রাখি না। আসলে মানুষের ব্যক্তিগত জীবনে আমার কখনোই নাক গলাতে ইচ্ছে করে না। এসব থেকে আমি শত হাত দূরেই থাকি। মূলত এসব কারণেই সোনিয়ার থেকে প্রশ্নগুলো জানা হয়নি। আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় জানার, ইয়াসির স্যার কি এমন প্রশ্ন করেছিল যার উত্তর সোনিয়া সঠিক দিতে পারল, আর সঠিক উত্তর পেয়ে তিনি রাজিও হয়ে গেলেন, নাকি এসব প্রশ্ন শুধু একটা অজুহাত ছিল? হয়তো তিনি ছাত্রীর কাছে একটু লজ্জাবোধ করছিলেন, সরাসরি মনের কথা জানাতে চাননি। 1 মাস 2 মাস 3 মাস করে ক্যালেন্ডারে সালের বদলে সাল স্থান পেয়ে গেল। আমি আমার লেখার জগৎ আর বাস্তবের জগতের সংঘর্ষে কিভাবে যেন সোনিয়াকে হারিয়ে ফেললাম। হুট করেই ও চলে গিয়েছিল, আর যাওয়ার আগে আমাকে কিছু বলে যায়নি। এদিকে আমার আইডিতে শুভাকাঙ্ক্ষীদের তীব্র আক্রমণ শুরু হলো। আমি আর একের পর এক আইডি বদল করতে লাগলাম। ফলস্বরূপ ওর আইডির সঠিক বানান এবং প্রোফাইল পিকচার ভুলে গেলাম। 2-3 মাস পেরিয়ে গেল। এখন ভর দুপুর। করোনার জন্য পড়াশোনা তো খাটের তলায় সিঁধিয়ে রেখেছিলাম। এখন পেট পুড়ে খেয়ে দিয়ে ফোনে নিয়েই বিছানায় এলাম। দুপুরের কড়া রোদে বিছানার তোষক চাদরও জলজলে হয়ে আছে। উপায়ন্তর নেই বিধায় উত্তপ্ত বিছানাতেই শুয়ে পড়লাম। আর শুতে গিয়ে পেজের নোটিফিকেশনে ফোনের ঈষৎ কেঁপে ওঠার টের পেলাম। কপালে জ্যামিতি রেখা ফুটিয়ে তুলে আমি পেজে ঢুকলাম। দেখলাম আই লাভ ইউ টু গল্পে কারোর মন্তব্য পড়েছে। আমি বেশ আগ্রহ নিয়ে মন্তব্যে চোখ রাখলাম, কিন্তু এসব কি? তোর মতন মেয়েদের কারণেই বর্তমান যুগের স্যাররা খারাপ হয়ে যায়, এমন একটা মন্তব্য পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। শুয়েছিলাম এতক্ষণ, কিন্তু মন্তব্য পড়তে গিয়ে কখন যে শোয়া থেকে উঠে বসলাম তাও ঠাহর করতে পারলাম না। ফোন সহ আমার হাতছোড়া কোলের ওপর টেনে নিয়ে আমি চুপচাপ বসে রইলাম। মনটা খুব খারাপ হলো আমার, বলতে গেলে কান্নাই পেল, কিন্তু চেপে রইলাম। প্রোফাইল পিকচার দেখে মনে হলো লোকটা আমার বাপের বয়সী। নিজের প্রীতিসম একজন মানুষ সামান্য একটা গল্পের জেদ ধরে আমার চরিত্র বিচার করতে বসে গেল। কত মিনিট জানা নেই, তবে বসে বসে আমি হিসাব মেলাতে শুরু করলাম। যেই আমি কিনা জীবনের এতগুলো বছরে একজন শিক্ষককে মা অথবা বাবার সমান ছাড়া অন্য কিছু ভেবে দেখিনি, তাদের পেশাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা হিসাবে অন্তরে লালন করেছি, সেই আমাকে আজ এত বড় কথা শুনতে হলো। এমন নয় যে ইয়াসির স্যারের মতন কম বয়সী অবিবাহিত আর সুদর্শন শিক্ষকের সাথে আমার দেখা হয়নি,
হয়েছে? আমাদের স্কুলের সমাজবিজ্ঞানের ক্লাস নেওয়া স্যার যে কিনা আমাকে দেখলেই মিষ্টি করে হেসে জিজ্ঞেস করতো, পড়াশোনা কেমন চলছে কথা, তাকে তো আমি কখনো অন্য নজরে দেখিনি। তাহলে আজ কেন এমন মন্তব্যের সম্মুখীন হতে হলো আমায়? এমন মন্তব্যের বিপরীতে উত্তর কিভাবে দিতে হয় তা আমার জানা নেই, তাই এই বিষয়ে আর তর্কে নামিনি। এমনকি এই নিয়ে কারোর সাথে কোনো কথাও বলিনি। পুরোটা বিষয় চেপে গিয়ে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমনিতেই আমার লেখা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। আইডিতে জ্বালাতন করার মানুষের অভাব নেই। কয়েকদিন ধরেই ইচ্ছে করছে লেখালেখিতে এবার ইতি টেনে দিই। কথা আপু, কেমন আছো? সরি আপু, অনেকদিন তোমার সাথে কথা হয়নি, যাওয়ার আগে বলেও যেতে পারিনি। মনের কোনো খেয়ালে আমার জানা নেই, তবে আমি একটা আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম, আর করার পরই একটা মেসেজ আসে আমার ইনবক্সে। ফেক আইডি নাকি এমন সন্দেহ হওয়া সত্ত্বেও খানিকক্ষণ ইতস্তত করে আমি জিজ্ঞেস করলাম, আমাদের কি আগে কখনো কথা হয়েছে আপু? আপু, আমি সোনিয়া, চিনতে পারছো না? এবার চিনতে পারলাম, আর অবাক খুশি হয়ে শুধালাম, পাজি মেয়ে, কোথায় ছিলে এতদিন? বোনকে একবারে ভুলে দিলে? না গো আপু, তোমাকে কি ভুলে দেওয়া যায়? কোথায় ছিলে আগে সেটা বলো, এমন না বললে হুট করে গায়েব কেন হলে? আমি একই সাথে বাংলা দ্বিতীয় পত্র বই আর ফোন নিয়ে বসেছিলাম। ইচ্ছে তো ছিল পড়বো, কিন্তু বই মেলেও দেখিনি। এখন সোনিয়ার চক্করে বইয়ের সাথে পুরো দমে বিচ্ছেদ ঘটলো আমার। বিছানার কোনো এক কোণায় বই ফেলে আমি সানন্দে সোনিয়ার উত্তরের অপেক্ষা করতে লাগলাম। আমার পরীক্ষা শুরু হয়েছিল, এমনিতেও কিছু ঝামেলা চলছিল, ফোন হাতে নেওয়ার সময় একদমই সুযোগ ছিল না, তাই তোমাকে বলে যেতে পারিনি। সরি আপু, রাগ করো না প্লিজ। মেসেজের সাথে সাথে কিছু কিউট ইমোজিও দিল মেয়েটা। ওর ওপর রাগ করার কথা আমি কখনোই ভাবতে পারি না। সেখানে এত মিষ্টি করে বললে তো রাগ করার প্রশ্নই আসে না। আমি সেটাই ওকে জানালাম। পাগল মেয়ে, সমস্যা তো থাকতেই পারে, আমি রাগ করিনি, তুমি এসব নিয়ে আর ভেবো না। আমার মেসেজের প্রত্যুত্তরে ও বেশ কিছু ইমোজি দিয়ে বলল, একটা খুশির খবর আছে আপু। কি খবর? মাস্টার মশাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ভেবেছিলাম আব্বু আম্মু হয়তো রাজি হবে না, কিন্তু আমি তো তাদের একমাত্র মেয়ে, আর মাস্টার মশাইকে তারাও পছন্দ করতেন। তিনি বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তারা আর কেউ আপত্তি করেনি। আমার জানা নেই ঠিক কোন কারণে, তবে ওর মেসেজটা দেখে খুব মনে শান্তি পেলাম। মনে হলো যেন ভালোবাসার জয় হয়েছে। অনিশ্চিত ভবিষ্যৎ এক নিশ্চিত পথের দিকে হেঁটে চলেছে। আমি আবারও বেশ খুশি হলে কথা বলতে ভুলে যাই। সংক্ষিপ্ত আকারে তাই খুশি প্রকাশ স্বরূপ মেসেজ দিলাম, সে কি সত্যি? হ্যাঁ আপু, সত্যি। কবে হচ্ছে বিয়ে? দাওয়াত পাবো তো? 3 দিন আগে থেকে আমার বাগদানের অনুষ্ঠান হয়ে গেছে আপু। আপাতত আংটি পরিয়ে রাখা হয়েছে, বিয়ে পরে হবে। আমার পড়াশোনা তো শেষ হয়নি, তাছাড়া মাস্টার মশাই এখনো চাকরি বাকরি নিয়ে থিতু হয়ে বসেছেন। তিনি চাকরি পেয়ে যখন বাসা নিতে পারবেন তখন আমাদের অনুষ্ঠান করে বিয়ে হবে, আর এরপরই তিনি আমাকে নিয়ে চলে যাবেন। সোনিয়ার এত সব মেসেজ দেখে মনে হলো মেয়েটা হাজার ঝামেলায় থাকলেও প্রিয় মানুষকে আপন করতে পেরে মহা খুশি। বিষয়টা আমার খুব ভালো লাগলো। অন্তত নিজের মনে ভালোবাসার প্রতি শ্রদ্ধার ভিত শক্ত হলো। আপু, তুমি কি আমাকে কখনো দেখেছো? হালকা হেসে টাইপে বললাম, না, অনলাইনে তো তোমার দেখার সুযোগ নেই। আমি তাহলে আজও আমার একটা কোনো ছবি দিইনি। না। ছোট্ট করে লিখে আমি একটা ইমোজি জুড়ে দিলাম। এরপর সোনিয়া আমাকে বলল, ঠিক আছে, তাহলে আজকে দেখে নাও, এটা আমাদের বাগদানের অনুষ্ঠানের ছবি, আম্মু তুলে দিয়েছে। তোমার বোনটা কিন্তু একটু হেলদি আছে আপু। মেসেজের সাথে সাথে ও নিজের একটা ছবি পাঠালো। আমি মনোযোগ দিয়ে দেখলাম, যদিও ছবিটা তেমন স্পষ্ট নয়, একটু আবছা আর আলো কম। তবে এমন অবস্থায় বুঝতে পারলাম সোনিয়া বেশ রূপবতী মেয়ে। গায়ের রং টকটকে না হলেও বেশ ফর্সা। মাথায় চুল বাম পাশে সিঁথি কেটে ছেড়ে রেখেছে বলে ওর কোমর ছোঁয়া চুলের দৈর্ঘ্য মাপতে কষ্ট হলো না। আমি মুগ্ধ নয়নে এক সত্যিকারের মিষ্টি রমণীকে দেখলাম, যে সোনালি পেরে খয়েরি রঙের শাড়িতে নিজেকে সজ্জিত করে সোফায় ঈষৎ হেসে বসে আছে। ও নিজেকে হেলদি বলল, অথচ আমার কাছে পারফেক্ট মনে হলো। একটু হিংসা হলো সোনিয়াকে দেখে। মনে জাগলো ছোট্ট এক প্রশ্ন, সব মিষ্টিভাষী মেয়েরা রূপের পাশাপাশি কথাতেও এমন সুন্দর হয় কেন? চোখের পলকে মাসগুলো পেরিয়ে গেল। বছর শেষ হতে আর মাত্র 3-4 মাস বাকি। এর মাঝে আমার লেখালেখি নিয়ে গল্পের লিঙ্কে গ্রুপে সমালোচনার পোস্ট পড়ল। আমি গল্পের এই জগৎ নিয়ে এমনিতেই মন পীড়ায় ভুগছিলাম। এর মাঝে সমালোচনার পোস্ট আমার ক্ষতে যেন নুন মরিচ ছড়িয়ে দিল। প্রথমটাই স্বাভাবিকভাবে নিতে পারিনি, কারণ জীবনের প্রথম সমালোচনার পোস্ট ছিল।
আমার এসবে অভ্যেস নেই। এদিকে আমাকে সান্ত্বনা দেওয়ার মতন মানুষ খুবই কম ছিল। পাশাপাশি আমার দুটো গল্প দেদারসে কপি হতে শুরু করলো। শুধু কপি পেস্ট হলেও হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু গুটি কয়েক লেখক আমার গল্পের প্লট, সংলাপ আর চরিত্র নিয়ে গল্প লিখতে শুরু করলো। আমি এসব গোপনে হজম করতে লাগলাম, আর এটাই সবচেয়ে বড় ভুল করলাম। আমি তো হজমি নই যে পৃথিবীর সব নেতিবাচক জিনিস হজম করতে বললে বসে যাবো, কিন্তু ছোট্ট এই বিষয়টা একদমই মাথায় এলো না। পুরোপুরি সিদ্ধান্ত যখন নিলাম লেখালেখি ছেড়ে দেব, গল্পের জগৎ আমার জন্য নয়, ঠিক তখনই শনি আর আবার দেখা পেলাম। কোনো এক দ্বীপ্রহরে হুট করে মেসেজ এলো, কথা আপু কেমন আছো, আমাকে চিনতে পেরেছো, আমি সোনিয়া, তোমার সমু পাখি। আমার এই মন খারাপের দিনে সোনিয়াকে পেয়ে আমি একটু যেন স্বস্তির দেখা পেলাম, কিন্তু বিষাদী মনের ঢেউ সামলে এত মাস পরে আরও একবার ওকে পাওয়ার আনন্দে মুচমুচে ভাবটা এলো না। জিজ্ঞেস করতে হবে এমনটা ভেবেই যেন আমি জানতে চাইলাম, হুটহাট কোথায় হারিয়ে যাও বলো তো, না বলে আবারও গায়েব হয়ে গেলে। অবশ্য পুরো দোষ তোমাকে দেওয়া যায় না, কারণ সেভাবে যোগাযোগ আমিও করিনি। না কথা আপু, তোমার দোষ নেই, এসব নিয়ে প্লিজ মন খারাপ করো না। তোমাকে তো বলেছিলাম আমার পরীক্ষা চলছে, আর ফ্যামিলিরও প্রবলেম ছিল কিছু। টাইপ করা মেসেজটা সোনিয়াকে সেন্ড করে দিলাম। হ্যাঁ, তোমার পরীক্ষা আর পারিবারিক ঝামেলার কথা আমাকে বলেছিলে। আসলে আমিও খুব ঝামেলায় আছি। করোনায় পড়াশোনার যাচ্ছে তাই অবস্থা, আবার লেখালেখিতেও কোনো সুবিধা করতে পারছি না। তুমি অনেক ভালো লেখো কথা আপু, ওপরওয়ালার ওপর ভরসা রাখো, তিনি তোমায় নিরাশ করবেন না। এই আমি বললাম তুমি দেখে নিও। সোনিয়া আমাকে হয়তো মোটিভেট করতে চাইলো, কিন্তু সত্যি বলতে এসব কথাবার্তা এখন আর আমার আগ্রহ বাড়াতে সফল হয় না। তিক্ততা যদি বুকের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, তখন ছিটে ফোটা মিষ্টির গুণাগুণ বোধ করিয়ে নিষ্প্রিয়তার চিহ্ন আঁকে। হয়তোবা যেন ঠেকায় পড়ে মেসেজটা পাঠালাম। আসলে লেখালেখি নিয়ে আমার এখন কথা বলতে একটু ইচ্ছে হচ্ছে না, তাই দ্রুত প্রসঙ্গ বদলে দিতে ওকে জিজ্ঞেস করলাম, তোমার খবর বলো তো, দিনকাল কেমন যাচ্ছে তোমার? একটা লজ্জা পাওয়ার ইমোজি পাঠিয়ে সোনিয়া ছোট্ট করে আমায় জানালো, আমি প্রেগনেন্ট কথা আপু। এই কথা শুনে তো আমার আনন্দ আর থমকে রইল না। খুশিতে আটখানা হয়ে আমার মন মস্তিষ্কের সুখানুভূতি দোল খেয়ে গেল। মে মাস, ঘুম ভাঙতেই ঘড়িতে চোখ রাখলাম। ঘড়িতে এখন 3:45 বাজে। এটাকে ভোর রাত বলবো নাকি মাঝরাত, এমন চিন্তা করে বিছানা ছাড়লাম আমি। ফেসবুকে আজকাল একটু বেশিই ঘোষণা করছি, গল্প আর দেব না, কিন্তু এমন সিদ্ধান্তে মনের শান্তিটা একটু খুঁজে পাচ্ছি না। সকালে নাস্তা বানাতে গিয়ে যখন হেসেলে ঢুকলাম, তখন হুট করেই চিন্তাটা মাথায় দোল খেয়ে গেল। আরে, আমি তো ছোট ছোট ধারাবাহিক লিখে পোস্ট করতে পারি, অথবা এক পর্বের গল্প। কোনো মতে হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়ে আমি রুমে চলে এলাম। ফোন হাতে নিয়ে আমার পুরাতন লেখার খোঁজ শুরু করলাম। খুঁজতে গিয়ে হাতটা এক গল্পে থেমে গেল, আই লাভ ইউ টু। কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলাম, ভাবলাম এই গল্পের কাহিনী তো সবটুকু লেখা হয়নি। কিছু কথা, কিছু পূর্ণতা, ভালোবাসার কত শত রূপ, এগুলো তো অপ্রকাশিতই রয়ে গেল। পুরো আধ বেলা চিন্তার হিসাব কষে আমি সিদ্ধান্ত নিলাম, অপ্রকাশিত কাহিনী এবার পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। যেই গল্পের জন্য পৃথ্বীসম ব্যক্তি আমাকে এত বড় কথা বলো, তার জবাবটা এবার দিতেই হবে। যদিও সে জানবে না, 2 বছর আগে তার একটা কথা বলা মন্তব্য এখনো আমার মনে দুঃখ আঁকে নীরবে। দুপুরের খাবার শেষ করে আমি গল্পের নাম ধাম এমনকি প্রচ্ছদও তৈরি করে ফেললাম। শুরু করতে গিয়ে একটু হোঁচট যদিও খেতে হলো, কিন্তু পেজে ঘোষণা করার পর আমি আর থামলাম না। লিখে ফেললাম একে একে 3টে পর্ব। অথচ ভেবেছিলাম এই গল্পে পর্ব হবে হয়তো 2টো, কিন্তু আমার চিন্তার বিপরীতে হুট করে গল্প ওর কেমন যেন বড় হয়ে গেল। আমি সত্যি সত্যি লেখালেখি ছেড়ে দিয়েছিলাম। এরপর হারিয়ে গিয়েছিলাম বছর 2-এর জন্য। আর লেখালেখির সাথে এই লুকোচুরি খেলার আগে সারা জীবনের জন্য সোনিয়াকেও হারিয়েছিলাম। আইডি ডিলিট করে রিওপেন যেই খেলা কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে দিয়ে শুরু করেছিল, সেই খেলার চক্করেই সোনিয়ার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তবে যেদিন সোনিয়া আমাকে বলেছিল নিজের জীবনের সেই গোপন কথা, যা আমার কাছে কোনো এক গল্পের চেয়ে কম মনে হয়নি, সেদিন আম্মুর ডাকে সাড়া দিতে চলে যাওয়ার পর আমি আধ ঘন্টা ফোন নিতে পারিনি। ফিরে এসে মেসেজ চেক করে দেখতে পেয়েছিলাম আমার 3 মাস আগেই বিয়ে হয়েছে কথা আপু। মেসেজ পাঠিয়ে মেয়েটা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছিল। ইস, একটু সংকোচই হচ্ছে। আমি দুঃখ প্রকাশ করলাম, যদিও কষ্ট পেয়ে থাকে তখন। আমি খুবই দুঃখিত সোনিয়া, আম্মু ডাকছিল, তোমাকে বলে যাওয়া উচিত ছিল। মেয়েটা এখন অনলাইনে নেই। আমি বিছানায় আরাম করে বসে ওর আইডিতে ঢুকলাম। সরাসরি কোনো ছবি নেই, তবে হলুদ সন্ধ্যায় ব্যবহৃত জিনিসের ছবির পাশাপাশি বিয়ের আসরেও ছবি দেখতে পেলাম।
ছবি দেখতে দেখতে আইডির একদম শেষে চলে যেতেই আবছা একটা ছবি নজরে এলো আমার। একটু বোল টাইপের একটা পুরুষকে দেখতে পেলাম, গায়ে পাঞ্জাবি জড়ানো আর কপালে হলুদের ছোঁয়া। মুখটা স্পষ্ট নয়। ওর সব ছবি এমন ঝাপসা কেন হয়ে যায় আমার জানা নেই, নাকি ইচ্ছে করেই ঝাপসা বানিয়ে রাখে কে জানে। যাই হোক, মানুষটাকে দেখে আমার মনে হলো হয়তো এটাই সোনিয়ার জামাই, ওর মাস্টার মশাই। রাত 8টা নাগাদ সোনিয়া রিপ্লাই করলো, সমস্যা নেই আপু, কিন্তু এখন কি অনলাইনে আছো? আমি দিন রাত 24 ঘন্টা ফোনেই ডুবে থাকি, তাই উত্তর দিতে মাত্র কয়েক সেকেন্ড লাগলো। হ্যাঁ, আমাদের বিয়েটা হুট করেই হয়ে গেছে আপু, আই এম সরি, তোমাকে জানাতে পারিনি। বলেছিলাম দাওয়াত করব, সেটাও হলো না। বোকামে, দাওয়াত করলেও তো যেতে পারবো না। এই করোনার সময় আমি এতগুলো মাসের মধ্যে একদিনও ঘরের বাইরে বের হইনি। আর তুমি দাওয়াত দিলে বাসায় কি বলতাম? তারা তো জানেই না আমি লেখালেখি করছি, জানলে তো আমাকে তুলে একটা আছাড় মারবে। আমার মেসেজ পড়ে সোনিয়া হয়তো খুব হাসলো, হাসির কিছু ইমোজি পাঠিয়ে বলল, তুমি ভালো আছো তো কথা আপু? আরে আমার কথা বাদ দাও তো, আগে মাস্টারমশাইয়ের কথা বলো। তোমার মতন মিষ্টি মেয়ে পেয়ে নিশ্চয়ই ভীষণ খুশি, এখন তো ডাবল খুশি হবে। মিষ্টির পেস্টে চমচম তৈরি হচ্ছে। বলে এবার আমি নিজেই হেসে উঠলাম। মাস্টারমশাই আমাকে পেয়ে খুশি হতো না কথা আপু? ওর মেসেজে আমি কেমন ধাক্কা খেলাম। হাসি থেমে গেল আমার, সব কিছু একটু যেন এলোমেলো লাগলো। শুধালাম, মানে কি বলছো তুমি? সে আমায় বিয়ে করেনি কথা আপু। সে কি, কেন? আমি মা বাবার একমাত্র মেয়ে, আমার মা বাবার সম্পদ আমিই পাবো। সেই হিসাবে বিয়ের পর এসব আমার স্বামীর হবে। বিয়ে না হওয়া সত্ত্বেও আব্বু তাকে সব কিছু লিখে দিতে চেয়েছিল শুধু আমার কথা ভেবে। আমার আম্মু আব্বু নিজেদের চিন্তা করেনি, কিন্তু ওই মানুষটা জানিয়ে দিয়েছিল সে আমাকে বিয়ে করতে পারবে না। আমার চেয়ে অনেক বড়লোক মেয়ের সাথে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে কথা আপু। সে বাগদান করেও আমাকে ছেড়ে দিল। ওর মেসেজ পড়ে আমি হতভম্ব হয়ে গেলাম। যে এই কাহিনী আমি ভালোবাসার নিদর্শন হিসাবে গল্পের রূপ দিয়েছিলাম, সেই কাহিনীর এমন পরিণতিতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এটা কি কিভাবে করতে পারলেন তিনি? তোমার প্রতি তার তো আগ্রহ আগে থেকে তৈরি হয়েছিল। আমার নিজেকে বড্ড এলোমেলো লাগছে। কি মেসেজ পাঠানো উচিত তা একদমই বুঝতে পারছি না। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই আপু, যে যেভাবে সুখ পায় সেভাবেই সুখে থাকুক। আমি সত্যি ওর মাঝে মাস্টারমশাইয়ের জন্য কোনো রাগ ক্ষোভ আর অভিযোগ দেখতে পেলাম না। ওর জায়গায় যদি আমি হতাম, তবে হয়তো রাগের বশে আমার সাথে বেইমানি করা পুরুষকে আমি জ্যান্ত পুঁতে দিতাম। ওপরওয়ালা আছেন আপু, আর তিনি যা করেন ভালোর জন্যই করেন। আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমায় খুব ভালোবাসে গো কথা আপু। আমার অতীত নিয়ে তাকে সব বলার পরও সে শুধু বলেছে, তোমাকে যে পেল না সে জীবনে মূল্যবান কিছু হারালো। এমনকি আমার অতীত নিয়ে সে কোনো রকম প্রতিক্রিয়া আমি তার মাঝে আজও দেখিনি। এই যে আমি এখন প্রেগনেন্ট, কাজে গিয়ে সুযোগ পেলেই ফোন করে, আমার খোঁজখবর নেই। বিশ্বাস করো কথা আপু, তাকে পেয়ে আমি ভীষণ খুশি। আজ 2 বছর পরেও আমার মনে পড়েছে সেদিনের মেসেজে সোনিয়া কতটা খুশি ছিল। সম্পর্কে তো এটাই লাভ, সেখানে ভালোবাসার মিষ্টতা একটু বেশিই থাকে। কিন্তু মাস্টার মশাই, এই মানুষের কথা মনে পড়লেই আমার সেই কমেন্টকারীর কথা মনে পড়ে যায়, যে আমাকে উল্টোপাল্টা বলেছিল। আচ্ছা, এখন সেই কমেন্টকারী এই কাহিনী জানার পর কি বলতো? মেয়েদের জন্য স্যাররা খারাপ হয়, নাকি নিকৃষ্ট মনের কিছু পুরুষই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়, নোংরা খেলা করে মেয়েদের মন নিয়ে আর খেলা শেষে ছুঁড়ে ফেলে দেয়। সোনিয়ার ভালোবাসাকেই ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারমশাই সত্যি সুখের খোঁজ পেয়েছে কিনা আমার জানা নেই, তবে তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মাস্টারমশাই, জীবনে টাকার দরকার আছে, অনেক দরকার আছে, কিন্তু কারোর মন ভাঙিয়ে টাকার পাহাড় তৈরি করলে একদিন সেই পাহাড় থেকে নিজেকেই খাদে পড়তে হয়। আপনার সাথে আমার কোনোদিনও দেখা হবে না, কারণ আমি আপনাকে কখনো দেখিনি। কিন্তু কি জানেন, পুরুষের প্রতি আমার মনটা এভাবে বিষিয়ে না দিলেও পারতেন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।